আসলে মিডিয়া কমিশনের কথা শুনেই আসলে ভীত হলো। এই ভয়ের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিভাবে? মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ভয় না পেতে, একটা অভয় দিয়েছেন। তো এই অভয় কেন দিতে হয়? আমরা ভয় পেয়েছিলাম বলেই তো আমাদের ওই ভয় কাটতে বোধ আরেকটু সময়ও লাগবে। মাসুদ কামাল ভাই বলেছেন কমিশন শুনতে উনি ভয় পান। গত কয়েক বছরে কমিশন অর্থ যে একটা কমিটি বা একটা পরিষদ, ওইটা কিন্তু আমরা ভুলেও গেছি নানান কারণে। নানান কারণটা কি? কমিশন শব্দটা আসলেই মানুষ কি প্রশ্ন করে না, প্রশ্ন করে কত, অর্থাৎ কমিশন কত, মতলব কত, ধান্দা কত। একইভাবে আপনি দেখেন সংস্কার, এখনো আমরা বলছি, শ্রদ্ধার সাথে বলছি, খুব আদর করে সংস্কার শব্দটা উচ্চারণ করছি। 111-এর সময়ও সংস্কার শব্দটা খুব আলোচিত ছিল। তো সংস্কার অর্থ তখনও কি ছিল? যে কোনো নেতাকে ধরে নিয়ে আসা, কোনো ব্যবসায়ীকে ধরে নিয়ে আসা। এতে করে সংস্কার শব্দের অর্থটা আর প্রায়োগিক অর্থটা থাকেনি। তো এবার আমরা আশাবাদী হতে চাই, যেখানে মাননীয় স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছেন যে লাগলে আমরা যেন সরকারের সমালোচনাও করি, ভুল ত্রুটিগুলিও ধরিয়ে দেই। তো যেটা আমরা গত অনেকগুলো বছর করিনি, অথবা পারিনি, অথবা সাহস পাইনি, অথবা ঝামেলা যন্ত্রণা মনে করে ওই পর্বেই আমরা যাইনি। তো ওই জায়গায় অন্তত আমি মনে করি এটাও একটা সংস্কার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাসুদ কামাল। শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। প্রধান উপদেষ্টা আরো একবার বললেন যে ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় অন্তর্বর্তীকালীন সরকার, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। কিন্তু ভারতের যে দীর্ঘদিনের আমরা দেখছি যে কর্তৃত্বপরায়ণ আচরণ, সেই আচরণ থেকে ভারত বেরিয়ে আসতে পারবে? এটা তো ভারতের ব্যাপার। ভারত না পারলে ভারত লস করবে, হিসাব সিম্পল। কারণ আপনি এতদিন তাদের যে কর্তৃত্বপরায়ণ আচরণ সবাই করতে চায়, আমার এই চান্স দিলে আমিও করতে চাই, কিন্তু সমস্যা হলো দেবেন কিনা। আগের গভর্নমেন্ট দিয়েছে, আগের গভর্নমেন্ট আনন্দ অনুভব করেছে। ভারত আমাদের উপর কর্তৃত্ব প্রয়োগ করেছে, আমাদেরকে টর্চার করেছে, উনি আমোদ অনুভব করেছেন, এক ধরনের আনন্দ পেয়েছেন। কিন্তু এবার আমরা যেমনটা দেখলাম যে সীমান্ত হত্যাকাণ্ডের পরপরই কিন্তু আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে কিন্তু কড়া বার্তা দেওয়া হলো। ভারতকে খুব একটা আমলে নিয়েছে, আমলে নিয়েছে কিনা আমরা এখনো বুঝতে পারছি না, তবে কিছুটা নিয়েছে। কারণ এরপরে তার হয় না, এই পর্যন্ত ওর পর তার হয় না। পরের সপ্তাহে হয়েছে জয়ন্ত কুমার, না এই যেটা মারা গেছে এরপরে তো আর হয় না, মানে এটা মারা যাওয়ার পরে তো তারা করছে। মানে স্বর্ণা দাস মারা যাবার পরে ঢাকা থেকে করা বার্তা দেওয়া হয়েছিল, তার কয়েকদিন পরেই কিন্তু জয়ন্ত কুমার নামে আরো একজন হত্যার শিকার হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে ভারত হয়তো বার্তা দিচ্ছে না, হতেই পারে এরকম। ভারত খুব ভালো প্রতিবেশী না, প্রতিবেশী হিসেবে ভারত খুবই অবিশ্বস্ত, এটা আমরা জানি অনেকদিন ধরে। এটা বড় দেশ হলে যা হয় আর কি, কিন্তু তারপরে তার কাছ থেকে বার্গেন করে যতটা আদায় করা যায়। সেই জায়গা থেকে আরেকটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের আসলে কোনো উদ্বেগের কারণ রয়েছে কিনা? কোন বক্তব্যটা তার? যেমনটি বলেছে যে সশস্ত্র বাহিনীকে আসলে প্রস্তুত থাকতে বলেছেন, বাংলাদেশের প্রসঙ্গ এনেছে। রাজনাথ সিং এই বক্তব্যটা আমার পছন্দ হয় নাই। উনি এটা কি করে বলেছেন, কেন বলেছেন, এবং সেটা আপনার ওই ইয়ের সঙ্গে আপনার মানে রাশিয়া এবং ফিলিস্তিনের যুদ্ধ, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সঙ্গে আমাদের দেশের পরিস্থিতি কেন উনি মিলালেন, এটা আমার কাছে গ্রহণযোগ্য না এবং বোধগম্য না। এবং আমি মনে করি এটা ওনার পুরানো অভ্যাসের কারণে এটা করেছেন, অথবা ওনাদের এতদিনের পিয়ারের বন্ধুর দুরবস্থার কারণে হয়তো। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। এই বিষয়ে এক লাইনে মন্তব্য করতে চাইবেন কি? হচ্ছে যে দীর্ঘদিনের অভ্যাস, আবার বাস্তবতা হচ্ছে যে মা বাবার মতো প্রতিবেশীও বদলানো যায় না।